আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আমাদের শিশু ও কিশোরদের মানবিক আচরণ নিয়ে একটু আলোচনা করব আজকে। আমরা আমাদের শিশু কিশোররা, আমাদের শিক্ষার্থীরা কি করে আমাদের এই আচরণ, সমাজের যে আচরণগুলো করে, এই আচরণগুলোর প্রভাব কাদের উপর ফলে বা এর জন্য আমরা কারা দায়ী, এটা নিয়ে একটু আলোচনা করব। এর মধ্যে আমি প্রথম একটা ঘটনা নিয়ে শুরু করছি। একজন বাবার কাছ থেকে একজন সন্তানের দাবি ছিল একটা ল্যাপটপ কিনে দাও, অর্থাৎ তার একজন বাবার কাছে তার মেয়ে দাবি করেছে তাকে একটা ল্যাপটপ কিনে দিতে হবে। এই ল্যাপটপ কিনে দেওয়ার ব্যর্থ হওয়ার কারণে ওই বাবাকে তার সন্তান ছুরিকাঘাত করে আহত করে ফেলে, এবং সে যখন হসপিটালে যায়, হসপিটালে যে তার কাছ থেকে তাকে যাওয়ার পরে ওই বাবার সর্বশেষ কথাগুলো ছিল এরকম যে তার বাবা বলেছে যদি আমি বেঁচে যাই তাহলে আমার মেয়েটাকে আমি ল্যাপটপ কিনে দেবো, আর যদি আমি মারা যাই আমার আইবিরাতে 40,000 টাকা রাখা আছে, এই 40,000 টাকা দিয়ে আমার মেয়েকে যেন ল্যাপটপ কিনে দেওয়া হয়। দয়া করে আমার মেয়েটাকে হাজতে নেবেন না, কারণ সে এটা সহ্য করতে পারবে না। এই হচ্ছে একজন বাবার আকুতি। দ্বিতীয় ঘটনা হচ্ছে এরকম, একজন সন্তান একজন সন্তান তার বাবার কাছ থেকে একটি মোবাইল দাবি করে এবং সে যথারীতি তাকে মোবাইল দেওয়া হয়। মোবাইলের যথেচ্ছ ব্যবহারের কারণে কারণে বাবা রাগান্বিত হয়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। এই ছিনিয়ে নেওয়ার কারণে তা নেওয়ার কারণে তার সে এই তার নির্দিষ্ট রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং বাবা তার যথারীতি কাজ করতে থাকে। সোফায় বসে বাবা পেপার পড়তেছিল, ঠিক এমন সময় তার ছেলে হঠাৎ করে এসে আচমকা তাকে ছুরিকাঘাত করে তাকে মেরে ফেলে। এই যে দুই ঘটনা আমরা আলোচনা করলাম, এই দুই ঘটনার জন্য দায়ী কে? আমরা কি সন্তানকে দায়ী করব, ওই পরিবারকে দায়ী করব, মা বাবাকে দায়ী করব, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়ী করব, নাকি রাষ্ট্রকে দায়ী করব? কাকে দায়ী করব? আসলে আমরা একটু আলোচনায় যাই। আমরা মানুষের মধ্যে দুইটা গুণ থাকে, একটা গুণের নাম হচ্ছে এনিমিলিটি, আর একটা গুণের নাম হচ্ছে রেশনালিটি। তো একটা সন্তান, একজন ছাত্র, একজন শিক্ষার্থী অথবা একজন মানুষ যখন প্রতিনিয়ত সে অবৈধ অথবা খারাপ আচরণের সাথে সংশ্লিষ্ট থাকতে 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 এক সময় তার মধ্যে পশুত্বভাব জেগে যায়, ফলে তার এই এনিমিলিটি এবং রেশনালিটির মধ্যে এই পশুত্বের ভাব যখন একেবারে বেশি হয়ে যায়, তার মধ্যে সে যতই খারাপ কাজ করুক না কেন তার মধ্যে মানবিকতা বোধটা জেগে ওঠে না। সে কারণে সে যে কোনো খারাপ কাজ করতে অথবা যে কোনো অকারেন্স ঘটাতে তার কোনো সমস্যা হয় না। এই জন্য তার বুক কাঁপে না, তার মানবিকতা জাগ্রত হয় না। অপরদিকে যদি একটা মানুষ প্রতিনিয়ত যদি সে তার এই ভালো মানুষদের সাথে সংস্পর্শ থাকে, ভালো কাজের সাথে সংশ্লিষ্ট থাকে, আস্তে আস্তে তার মানসিকতাটা এমন ভাবে তৈরি হয়ে ওঠে, তার মধ্যে একটা মনুষ্যত্ব ভাব জেগে ওঠে, এবং যে কোনো খারাপ কাজ অথবা খারাপ কাজের ক্ষেত্রে দেখা যায় যে তার মনুষ্যত্ব বোধ জেগে ওঠে। সেই কারণে আমরা যেটা বলেছি যে আমরা এই আস্তে আস্তে যে কাজগুলো আমাদের পরিবারের যে আমি আচরণগুলো আমার সন্তানের সাথে করতেছি, আমি পারিবারিক ঐতিহ্যের কারণে যে আমরা যে আমার সন্তানের সাথে করছি, এই ব্যবহারগুলো আমাদের অবশ্যই সংযত করে করতে হবে। যেমন এটার জন্য প্রথম দায়ী হচ্ছে পারিবারিকভাবে আমরা এরকম ভাবে সন্তানের সাথে ব্যবহার করতে হবে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা যাতে করে আমার এই সন্তান বিপদে না যায়, অথবা আমার কোনো আচরণ এমন যেন আচরণ না হয় সে নেতিবাচক আচরণের মধ্যে যেন সে অভ্যস্ত হয়ে না পড়ে। অনেক সময় দেখা যায় পারিবারিক ঐতিহ্যের কারণে, পারিবারিক আচরণের কারণে অনেক সময় দেখা যায় যে সে পারিবারিক নেচার তার সমাজে, তার শিক্ষা প্রতিষ্ঠানে অথবা বিভিন্ন জায়গায় সে প্রভাব বিস্তার করে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিষ্ঠান, সে যে প্রতিষ্ঠানে সংযুক্ত থাকে ওই প্রতিষ্ঠানে যদি আমরা শুধুমাত্র যা বুঝতে পারি যে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে অথবা আমরা আমাদের শিক্ষার্থীদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা বড় কোনো অফিসে হাই অফিসিয়াল তৈরি করার জন্য তো আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি, কিন্তু আমরা কি কখনো তার মানসিক অবস্থাটা তৈরি করার জন্য চেষ্টা করছি? আমরা কি তার মানসিকতাটা তৈরি করার জন্য চেষ্টা করছি? অথবা তার মানবিক আচরণগুলোকে কখনো কি টাচ করেছি? অথবা ক্লাসে আমি পড়ানোর সময় মানবিক যে ব্যবহারগুলো মানুষের মধ্যে সংশ্লিষ্ট যে মনুষ্যত্ব বোধগুলো, এগুলো নিয়ে কি শিক্ষার্থীদের সাথে আমরা কখনো আলোচনা করেছি? সামাজিকভাবে অনেক সময় দেখা যায় সামাজিকভাবে ছেলেমেয়েরা অনেক সময় হিংস্র হয়ে ওঠে,
কারণ সামাজিক আচরণের কারণে, সামাজিক ব্যবহারের কারণে ছেলে মেয়েদের মধ্যে এই প্রভাব সৃষ্টি হয়, এবং এই প্রভাব সৃষ্টি হওয়ার কারণে সামাজিক ভাবে সে হিংস্র হয়ে ওঠে। আমরা ছোটকালে দেখেছি যে নেতা তৈরি হতো কোনো কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে, অর্থাৎ যারা বড় বড় নেতৃত্ব দান করেছে তাদের ছোটকালের বৈশিষ্ট্য ছিল তারা হয়তো তার গায়ের জামাটা তার সাথীকে দিয়ে দিয়েছে, তার চোখের চশমাটা তার সাথীকে দিয়ে দিয়েছে, তার টিফিনের একটা অংশ তার গরিব অসহায়দেরকে দিয়ে দিয়েছে, কারণ তার মানবিকতা তখন জেগে উঠেছে। আর বর্তমান সময়ে আমাদের এই যে কিশোর ছেলে মেয়েদের নেতৃত্ব শুরু হয় বংশধরদের মধ্য দিয়ে। তারা কোনো অকেশন, কোনো অপারেশন, কোনো একটা দলকে যদি নিশ্চিহ্ন করা যায় মারামারি করে, তাহলে তাকে আমরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করি। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা এই যে আচরণ, তারপরে আসে আমাদের রাষ্ট্রীয় যে ব্যবস্থা। রাষ্ট্রীয় ব্যবস্থাটা যদি এরকম তৈরি হয় যে এই যে রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে ছেলে মেয়ে যদি হিংস্র হওয়ার জন্য যদি সেই অ্যাক্টিভিটিস অথবা সেই আচরণগুলো উৎসাহিত করা হয় নীতিমালা, তাহলে আমাদের এই ছেলেমেয়েরা এইভাবে আমাদের সামাজিক অবক্ষয় তৈরি হতে পারে, মানবিক অবক্ষয় তৈরি হতে পারে। তাহলে আমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আমি এখন এই ছেলে মেয়েদেরকে আমার এই ভালো মানসিক ভাবে তৈরি করার উপায়টা কি? এটার একমাত্র ইয়ে হচ্ছে ধর্মীয় অনুশাসন। আমরা অনেক সময় অনেক বড় শিক্ষিত হয়ে মনে করি যে আমাদের এই ধর্মীয় অনুশাসনগুলো যেন আমাদের কাছে অনেকের কাছে, যারা আমরা বড় বড় শিক্ষিত উদাহরণ দিই, আমরা মনে করি ধর্মীয় অনুশাসনে থাকলে আমাদের ছেলেমেয়েরা জঙ্গি অথবা অন্য কোনো প্রভাবে, নেতিবাচক প্রভাবে প্রভাবিত হয়ে যাবে, এরকম আমাদের ধারণা। আসলে যদি এমন কোন ধর্ম নাই এই পৃথিবীতে যে ধর্ম মানুষের কল্যাণের জন্য কাজ করে না, তো সেজন্য আমাদের সন্তানদেরকে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী যদি